আসসালামু আলাইকুম বন্ধু স্বজন। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে একটু কথা বলে নিই। আজকের এই পর্বটা আমাদের 50তম পর্ব। আমাদের বলতে আপনাদের এবং আমার সহ 50তম পর্ব হবে এক কাপ চায়ের। সেই 50তম পর্ব পর্যন্ত আমার সকল বন্ধু স্বজন যারা আমার সঙ্গে ছিলেন, আমার কথাগুলো সহ্য করেছেন, শুনেছেন বা সেটি নিয়ে নিজের মধ্যে চিন্তা জগৎ খুলেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং সকলের শুভেচ্ছা নিয়ে আমরা আজকে এই 50তম পর্ব আমি বা আমরা বলতে আমি আপনাদেরও বোঝাচ্ছি, শুরু করছি। সকলে ভালো থাকবেন। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি অনেকগুলো বিষয় নিয়ে, ছোট ছোট বিষয়। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাংলাদেশকে একটি অন্য রূপে দেখছি এবং সেই দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিছু সমস্যা হয়তো মুখোমুখি হচ্ছি বা কিছু সমস্যার থেকে বেরিয়েও এসেছি খুব অল্প সময়ের জন্য হলেও। যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি একটু একটু করে, যেগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আমি শিক্ষক ছিলাম বা শিক্ষক সারা জীবনে শিক্ষক থেকে যান, সেই অর্থে আমার কিছু জিনিস মনে হয়েছে আমার চিন্তার জগতে এগুলো বলতে হবে অনুরণন তুলেছে। সেই বিষয়গুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। বিষয়গুলো কি? বিষয়গুলো একটু একটু বলি। যেমন ধরেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের কাছ থেকেই কিন্তু একটি দাবি এসেছে রাজনীতি বন্ধ করার, সকল ধরনের রাজনীতি বন্ধ করার কথা বলা হয়েছে। আমি এই বিষয়ে সহমত পোষণ করছি। আমি জানি না আপনারা কি ভাবে নেবেন এই বিষয়টি। আমার কাছে মনে হয়েছে এটি বন্ধ করা গেলে লেখাপড়ার পরিবেশের উন্নয়ন ঘটবে এবং অযথা যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন তাদের মদতপুষ্ট বা তাদের দলীয় যে দল থাকে ছাত্রদের মধ্যে, তাদের দ্বারা সাধারণ ছাত্ররা নিগৃহীত বা নির্যাতিত হবে না। এটি আমার কোনো নিজের মন গড়া কথা নয়। আপনারা সবাই জানেন অনেক ঘটনা ঘটেছে এবং প্রতিনিয়ত ঘটছে বহু বছর ধরে। একজন শিক্ষক হিসেবে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার জন্য, হ্যাঁ অনেকেই হয়তো বলতে পারেন যে রাজনীতিটাও তো শেখার একটি বিষয় আছে, প্র্যাকটিসের বিষয় আছে। যে রাজনীতি প্র্যাকটিস করতে যেয়ে যদি অন্য মতের প্রতি সম্মান জানাতে না পারে, তাহলে মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ থাকায় সকলের জন্য মঙ্গলকর। একজন পিতামাতা বা অভিভাবক যিনি হন, তার সন্তানকে পাঠান শিক্ষা গ্রহণের জন্য। সে যখন লাশ হয়ে ফেরে বা পঙ্গু হয়ে ফেরে বা লেখাপড়া ছেড়ে দিয়ে বাধ্য হয়ে মাঝপথে থামিয়ে দিয়ে চলে যেতে হয়, তখন কিন্তু সেটা কারো জন্যই কাম্য হয় না। আর এই হয় না বলেই আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ছাত্র রাজনীতি বন্ধ হলে হয়তোবা শিক্ষার পরিবেশের কিছুটা উন্নয়ন ঘটবে। আমি দেখলাম সমস্ত বড় বড় কলেজে দু চার দিন আগেই দেখেছি, দুদিন আগে তেজগাঁ কলেজ দেখলাম, ইডেন কলেজ দেখলাম, অনেক কলেজেরই এই দাবিগুলো উঠেছে এবং অনেকেই বন্ধ ঘোষণা করেছেন। যারা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন তারা বন্ধ ঘোষণা করেছেন। এইটি আমার কাছে মনে হয়েছে খুবই ইতিবাচক, কারণ এই রকম একটি পরিস্থিতিতে রাজনীতি যদি বন্ধ না করা হতো তাহলে দেখা যেত ছাত্রদের মধ্যে অনেক অঘটন ঘটে যেত, অনেক প্রাণহানিও হয়তোবা ঘটত। পাশাপাশি আর একটা জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে পেশাজীবীদের রাজনীতি বন্ধ করা। আমরা যদি দেখি, হয়তো আমার কথা অনেকে অন্যভাবে নেবেন, আমি নিজেই অধ্যক্ষ ছিলাম, আমি কাউকে হার্ট করার জন্য বা অন্যভাবে দেখার জন্য বলছি না। আমার নিজস্ব মতামত বা আমার দীর্ঘদিনের দেখা, এবং আমার কাছে মনে হয় যে অনেকেই এটার সঙ্গে একমত হবেন। সেটি হচ্ছে যারা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং যারা শিক্ষকরা আছেন, তার মধ্যে অনেকেই যে দল যখন ক্ষমতায় থাকে
তার সেই রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেন, এবং লেজুর বৃত্তি করার ফলে সেই শিক্ষক কিন্তু আমরা কয়েকদিনের ঘটনা যদি দেখি, অধ্যক্ষদের সাংঘাতিকভাবে আমি বলবো লাঞ্ছিতই হতে হচ্ছে স্টুডেন্টদের কাছে। কারণটা হচ্ছে যে এই ধরনের স্টুডেন্ট, যে আমার স্টুডেন্ট এতদিন ধরে যাদের পড়িয়েছি, তারা যদি আমার সামনে দাঁড়িয়ে আমার পদত্যাগ চায়, আমাকে এটা সেটা বলে স্লোগান দেয়, সেটা আমার জন্য বা সকল শিক্ষক সমাজের জন্যই কিন্তু সুখকর নয়। এবং সে কারণেই আমি মনে করি পেশাজীবী বলতে আমি কিন্তু শুধু শিক্ষকদের বোঝাচ্ছি না, শিক্ষক, ডাক্তার, কৃষিজীবী, প্রকৌশলী, অর্থাৎ যারা মানুষের সঙ্গে কাজ করেন, প্রত্যেকেরই দেখা যায় যে দল যখন ক্ষমতায় থাকেন তখন সেই দলের লেজুর বৃত্তি করে সংগঠন তৈরি করে দাবি দাওয়া করে এবং সুবিধা নেওয়ার জন্য, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সেটি সুবিধা নেওয়ার জন্য। তারা, যিনি শিক্ষক, তার কাজ হচ্ছে শিক্ষকতা, তার শিক্ষার্থীর সঙ্গে তার সম্পর্ক, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক থাকার কোনো কথা নয়। রাজনীতির সঙ্গে তার সেইটুকুনি সম্পর্ক, যখন ভোট হবে তখন তিনি তার পছন্দ মতো লোককে বা দলকে বা ক্যান্ডিডেটকে ভোট দিবেন, এটাই তার পছন্দ বা রাজনীতি। এর বাইরে তার রাজনীতি করার কোনো সুযোগ নাই। যদি থাকে তাহলে এই ধরনের নিগ্রহের শিকার হতে হবে, এটা বোধহয় আমাদের বোঝা দরকার। আর কি, যদি আমি মনেই করি যে আমি রাজনীতি করব, আমি একজন শিক্ষক বা আমি একজন ডক্টর, আমি একজন কৃষিবিদ, যে কোনো জায়গায় হোক, আমি একজন প্রশাসনিক কর্মকর্তা বা আমি একজন পুলিশ কর্মকর্তা, তাহলে কি হবে? সেগুলো তো আরও প্রফেশনাল। কি হবে? তাহলে তাকে তার সেই দায়িত্বটা থেকে অব্যাহতি নিয়ে রাজনীতির মাঠে নামতে হবে। তিনি পুরোদমে রাজনীতি করবেন, অবশ্যই তিনি প্রশাসনের সুযোগ সুবিধা নেবেন না, পুলিশের সুযোগ সুবিধা নেবেন না, শিক্ষকতার সুযোগ সুবিধা নেবেন না, তিনি রাজনীতি করবেন। রাজনীতি করার অধিকার সবার আছে। আমার মনে হয় এই বিষয়টা বোধহয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের বোধহয় ভেবে দেখার, আমার ধারণা, হয়তো ওনারা ভাবছেনও কিনা আমার তো জানা নাই, আমার নিজের দিক থেকে এটি বলা যে এটি বোধহয় ভাবার সময় আমাদের খুবই জরুরি এখন ভাবা। কারণ এই রাজনীতি করতে যেয়ে কিন্তু প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে গেছে। দেখা যাচ্ছে সেই সব অধ্যক্ষ বা সেই সব ডক্টররা নিজেরা মারামারি করছেন, হাতাহাতি করছেন, অধ্যক্ষরা ছাত্রদের নিয়ে করছেন, নিজের সুবিধার জন্য অনেক কাজ করছেন এবং ছাত্রদের সেই সুযোগগুলো দিচ্ছেন। সেই সুযোগগুলো পেয়ে ছাত্ররা অন্য মতাবলম্বী বা সাধারণ ছাত্রের উপর নির্যাতন করছে। আমরা যদি কয়েকদিনের ঘটনা দেখে থাকি যে বিভিন্ন হল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে, এগুলো হলো রাজনীতির কুফল। রাজনীতির সুফল পেতে হলে এই কুফল থেকে বাইরে আসতে হবে। আর কি, আরেকটি বিষয় আমরা দেখছি, সেটি হচ্ছে যে এই সরকার দায়িত্ব নিয়েছেন এক সপ্তাহের কিছু বেশি সময়, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সমস্ত দাবি দাওয়া নিয়ে হাজির হয়ে গেছি। কেউ ভাবছেন না যদি এই দেশ একটি চমৎকার একটি দেশ বাংলাদেশ, সোনার বাংলা, আসলে প্রকৃতপক্ষে সোনার বাংলা যদি সোনার বাংলা হিসেবে গড়ে তোলা যায়, সেটি যখন সম্ভব হয়নি, যদি এখন সেটি সম্ভব হয়, আমি জানি না হবে কিনা, আশা করতে তো দোষ নেই, সম্ভব হয়, তাহলে আমরা কেন সহায়তা করব না? যদি সমস্ত জায়গাতে, সমস্ত এরিয়াতে, সমস্ত সংস্থায়, সমস্ত প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক উপায়ে সব কিছু হয়, তাহলে কিন্তু কারোই আর দাবি দেওয়া করতে হবে না। আমার অমুক আছে, আমার পয়সা আছে, অমুকরে ফোন করে দিয়ে আমার রাজনৈতিক প্রভাব আছে, আমি সেই সুযোগটা পাবো, আর যার নাই সে সেই সুযোগটা পাবে না, সেটা তো কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। তাহলে এই সকলের জন্য সুযোগ তা যার যার যোগ্যতা অনুসারে নিশ্চিত করতে হলে কি করতে হবে? তাহলে আমাদেরকে সময় দিতে হবে। কারণ যখন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একদম তলানিতে পৌঁছায়, প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বা কি বলবো, এটা মানে সঠিক পদ্ধতিতে চলার যে বিষয়টি, সেটিতে যখন ঘুণ ধরে, তখন কিন্তু সেটাকে মেজে ঘষে আবার সর্বসাধারণের জন্য উপযোগী করতে একটি সময় লাগার কথা। সেই সময়টুকু কি আমরা দেব না? প্রতিদিনই দেখছি আমরা যে বিভিন্ন দাবি দেওয়া, আমরা শিক্ষিত
মানুষেরাই, বিভিন্ন পেশাজীবীরাই তাদের দাবি। এতদিন কিন্তু দেখি নাই, দেখলেও অন্যভাবে দেখেছে। কেন তারা এই কাজটা করছে না আমার জানা নাই। আমার মনে হয় যে একটা দেশের যদি সকল কিছু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়, তাহলে কারো দাবি দেওয়ায় মেটানো বাকি থাকবে না, অটোমেটিক, অর্থাৎ নিজে নিজে এগুলো পূরণ হয়ে যাবে। কেউ বঞ্চিত হবে বলে আমার মনে হয় না। আর যদি বঞ্চিত না হয়, তাহলে দাবি দেওয়া থাকারও তো ব্যাপার থাকে না। আমি প্রথমেই বলেছি যে রাজনীতি বা রাজনীতিবিদদের লেজুরবৃত্তি বা ক্ষমতার কাছাকাছি যে দল আছে বা ক্ষমতায় আছে, তাদের লেজুরবৃত্তি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে, যারা আমরা লেজুরবৃত্তি করি তারা কিন্তু রাষ্ট্রের বা জনসাধারণের বা শিক্ষার্থীর উপকারের জন্য করি না, করি নিজের উপকারের জন্য, নিজের তহবিল পূর্ণ করার জন্য, নিজের সম্পদ বৃদ্ধি করার জন্য, নিজের সুবিধা, পরিবারকে সুবিধা দেওয়ার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য। কারণটা কি? কারণটি দেখা যাচ্ছে যে এই যে পালা বদল হয়েছে, আমরা অনেকেই বলছি আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ, যেটাই বলি না কেন, একটা বিপ্লবের মধ্য দিয়ে বহু প্রাণের বিনিময়ে, এবং ছোট শিশু থেকে নারী পর্যন্ত কেউ বাদ যায়নি। এবং এখানে সংখ্যাধিক্যের দিক দিয়ে আমাদের শিক্ষার্থীরাই কিন্তু জীবনটা দিয়েছে, বিপন্ন করেছে। সেই প্রাণের বিনিময়ে যখন আমাদের এইটা অর্জিত হয়েছে, তখন একটা চেষ্টা তো আমাদের করতেই হবে। কিন্তু দেখা যাচ্ছে যারা কদিন আগেই অন্য সরকারের লেজুরবৃত্তি করেছেন, রাতারাতি ভোল পাল্টে ফেলেছেন। আমি আমার পরিচিত মহলেই দেখছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মনে হচ্ছে তাদের মতো বিগত সরকারের বিরোধিতা আর কেউ করে নাই। তাদের কার্যকলাপে এইসব থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে তখন যে তারা লেজুরবৃত্তি করেছেন, সেটি নিজের লাভ এবং লোভের কারণে। এবং আমরা প্রতিদিন দেখছি যে পুলিশের সম্পদের হিসাব দেখা যাচ্ছে, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। আমি জানি না কতটুকু ঠিক বা কতটুকু মিথ্যে। যদি মিথ্যেই হবে তাহলে এগুলোর খবরে আসবে কেন? আর যদি সত্যি হয়ে থাকে তাহলে এটিকে ভয়াবহ। আরেকটি বিষয় দেখেন, এই যে একজন প্রফেশনাল পুলিশ হচ্ছে, খুবই প্রফেশনাল একটা বাহিনী, সেইখানের মানুষ কতটুকু বীতশ্রদ্ধ হলে এতগুলো পুলিশ সদস্যকে মেরে ফেলে। এটা কি আগে কখনো ঘটেছে? ঘটেনি। ঘটেনি কারণটা কি? কারণ হচ্ছে পুলিশ সেভাবে করেনি। দীর্ঘ সময় ধরে পুলিশকে কাজে লাগিয়ে বিভিন্ন কর্মের মাধ্যমে তাদেরকে বিতর্কিত করা হয়েছে। তারাও সেই সুযোগ নিয়েছে এবং তারা মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করেছে, যার ফলে এই সময় এসে আমরা দেখেছি পুলিশের উপর কী ধরনের হামলা হয়েছে। পিটিয়ে পুলিশকে মেরে ফেলেছে, যেটি কল্পনাও করা যায় না। অথচ আমরা সবাই জানি বা এটা মানতে বাধ্য আমরা, যে পুলিশ না থাকলে বা এই ধরনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যদি বলি ভালো হয়, তাহলে তারা না থাকলে কিন্তু একটি দেশ চলতে পারে না। সেটা আমরা কিন্তু বিগত কয়েকদিনে দেখতে পেয়েছি যে আমাদের ছাত্রদেরকে ট্রাফিক কন্ট্রোলে নামতে হয়েছে, এবং তারা সুশৃঙ্খলভাবেই করেছে, এই জন্য তাদেরকে সাধুবাদ দিতেই হয়। কিন্তু আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। পাড়ায় পাড়ায় ডাকাতের একটা বিষয় এসেছিল, কতটুকু সেটি সত্যি আমি জানি না। রাত জেগে সবাইকে ঘরবাড়ি পাহারা দিতে হয়েছে, নিজের সম্পদ পাহারা দিতে হয়েছে। সেটি নিশ্চয়ই কারো কাছে গ্রহণীয় হতে পারে না। তার মানে যারা বাহিনীতে কাজ করছেন বা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন, প্রশাসনে কাজ করছেন, তারা যদি যে দল থাক, আমি কোনো এখানে বিশেষ দলের কথা বলবো না, কোনো না কোনো রাজনৈতিক দল একটি সময় ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবেন, জেনেই আসুন, আমাদের কাজ হবে তাদের নির্দেশনা কোনটা, যেটা গণতান্ত্রিক একটি দেশের সংবিধান লঙ্ঘন না করে পালন করা হয়। অন্যায় কোনো না, কাউকে ধরে নিয়ে যাওয়া না, কাউকে গুমকুম করা না, কারোর কথা বন্ধ করে রাখা না। মিডিয়ার কথা যদি আমরা বলি, মিডিয়াতে সাংবাদিকদের ব্যাপারে আমি কিছু বলতে চাই। দেখা গেছে যে মিডিয়াতে আমরা, যে ইলেকট্রনিক মিডিয়াতে আমরা যাই কিনা, দুই একটা হাতে গোনা ছাড়া এবং দুই একজন সাংবাদিক ছাড়া সবাই এমনভাবে লেজুরবৃত্তি করেছেন
যে প্রকৃত খবর কিন্তু আমাদেরকে জানতে বাইরের মিডিয়ার সাহায্য নিতে হয়েছে। কেন? আমি বলবো সাংবাদিক পেশা একটি মহান পেশা, তাদেরকে বলা হয় রাষ্ট্রের একটি স্তম্ভ। যদি তাই হয় তাহলে তাদের দায়িত্ব অপরিসীম সত্যি কথাটাকে সত্যি হিসেবে তুলে ধরা। এবং তারা হয়তো বলবেন যে তাদের উপর নিষেধাজ্ঞা ছিল, আমি সেই ব্যাপারেই বলছি যে এটাই থাকবে না। সত্যিটাকে সত্যি বলতে হবে, মিথ্যাটাকে মিথ্যা বলতে হবে। এখন যেমন আমি কথাগুলো বলতে পারছি, আগে হয়তো এতটা বলতে পারিনি, ইচ্ছে থাকলেও বলতে পারিনি, লিখতে পারিনি। প্রত্যেকের বাক স্বাধীনতা থাকতে হবে, তা যে সরকারই থাকুন না কেন। গণতান্ত্রিক দেশ যদি আমরা বলি, দেশটা যখন মানুষের জন্য, গণমানুষের জন্য, তখন তার বাক স্বাধীনতা অবশ্যই অবশ্যই থাকতে হবে। আরেকটা বিষয় কি দেখছি, সেটি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা। এটিও কোনোভাবে চলতে পারে না। তাহলে তো আবার যখন একজন যাবেন আর একজন তারটা দখল করবেন, সেটি চলতে পারে না। সেটিও আমাদের ভেবে দেখতে হবে। এবং এটি কিন্তু ভোল পাল্টানোর মানুষগুলোই করছেন। দুদিন আগে যারা বিগত সরকারের সর্বসুখ ভোগ করেছেন অধিকাংশ ক্ষেত্রে, তারাই কিন্তু আবার সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলেছেন, গিরগিটির মতো রং পাল্টে ফেলেছেন। এই রং পাল্টানো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি আমরা বেরোতে না পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বলি বা যে সরকারই বলি, খুব বেশি লাভবান হব বলে আমার মনে হয় না। সাথে সাথে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। যে প্রথমেই বললাম যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ 2-3 দিনের মধ্যেই একটি সরকার গঠন করা হয়েছে, সেটিকে অন্তর্বর্তীকালীন সরকার বলছি আমরা। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, কাজ করছেন, চেষ্টা করছেন। আমরা এখন পর্যন্ত তাই দেখছি। যদি তাই হয়, কারণ আপনারা সবাই জানেন এগুলো কোনো লুকানো কথা না, বা আমার নিজের কোনো বানানো কথা না। লক্ষ লক্ষ ডলার আমাদের দেশ থেকে নাই হয়ে গেছে, পাচার হয়েছে, বা দুর্নীতির মাধ্যমে কিছু মানুষের কাছে সঞ্চিত রয়েছে। এই অর্থগুলো যদি সঞ্চিত না থাকতো, অসাধু উপায়ে বা অবৈধ উপায়ে বা অসৎ উপায়ে, যেটি বলি না কেন, তাহলে কি হতো? তাহলে দেশে কিন্তু অভাব এতটা প্রকট হবে না। আমার নিজের ধারণা উন্নয়ন আরও বেশি হবে। আমরা জানি এই দেশে প্রচুর বেকার ছেলে মেয়ে, এবং তারা কাজ করতে চাইছে, কিন্তু দেখা যাচ্ছে সঠিক পরিকল্পনার অভাবে বা সঠিক উদ্যোগ নেওয়ার অভাবে, তাদের কাজের পরিবেশ সৃষ্টি করে দেওয়ার অভাবে, বা তাদের যে সহযোগিতাটুকু দরকার সেটুকু না করার কারণে, দলীয় বৃত্তির কারণে তারা করতে পারছে না। যদি এই ব্যবস্থাগুলো না থাকে, অর্থাৎ এই দলীয় লেজুর বৃত্তি না থাকে, দলীয়করণ না থাকে, তাহলে কিন্তু সকল মানুষ কিন্তু রাজনীতি করে না। বহু মানুষ আছে, তারা সাধারণ মানুষ, সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যা বলতে চায়। আমার মতো বহু মানুষ আছে। আমার রাজনীতির যদি কোনো পছন্দ থেকে থাকে, তা আমি ভোটের মাধ্যমে সেই দলকে ভোট দেব, এর বেশি কিছু নয়। এর বেশি যখনই হবে তখনই বুঝতে পারবেন যে আমার বিশেষ কোনো উদ্দেশ্য আছে, যে আমি নিজেকে জাহির করছি যখন যে দল ক্ষমতায় থাকছে তার লোক, আমি তার বিশেষভাবে আমার খাতিরের মানুষ, বা আমি তার দলীয় লোক হিসাবে নিজেকে পরিচিত করছি। এবং এখন এসে সেই পরিচয়ের ফল কিন্তু অনেকেই ভোগ করছেন। তার মধ্যে 2-1 নিরাপরাধ মানুষও আছেন যারা এই ধরনের করেননি, দলীয় বৃত্তির মধ্যে নিজেকে নিপতিত হতে দেননি, তারাও কিন্তু ফলটা ভোগ করছেন। আমার কাছে ভালো লেগেছে যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষের পদত্যাগের জন্য চেষ্টা চলছে বা করাতে বাধ্য করছে। আমি জানি না এইভাবে পদত্যাগ করা যায় কি না, কারণ একটা সিস্টেম আছে পদত্যাগ করার জন্য। সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখলাম, সেখানে ভিসি মহোদয় পদত্যাগ করতে চাইছেন, কিন্তু ছাত্ররা তাকে পদত্যাগ করতে দিচ্ছে না। সেখানে পদত্যাগ না করার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন। তাহলে বোঝেন, নিশ্চয়ই তিনি স্বতন্ত্র ছিলেন, নিশ্চয়ই তিনি শিক্ষার্থী বান্ধব ছিলেন, নিশ্চয়ই তিনি দলীয় লেজুর বৃত্তির বাইরে ছিলেন, অথবা দলীয় যে ছাত্র সংগঠন থাকে তাদেরকে সুবিধা দিয়ে সাধারণ ছাত্রদেরকে তিনি নির্যাতনের মুখে ঠেলে দেননি। ফলে কি করেছে? সাধারণ ছাত্ররা দেখা যাচ্ছে তার পদত্যাগ ঠেকানোর জন্য অবস্থান নিয়েছে।
আমি নিজে খুবই অবাক হয়েছি যখন চারিদিকে এক দৃশ্য, তখন আর একদিকে আর এক দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমি কেন, আমার মনে হয় যারা খবরাখবর রাখছেন বা দেখছেন তারা সবাই জানেন। তাই আজ এই 50তম পর্বে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে সকল মানুষের কাছে, সকল পেশাজীবীর কাছে, সকল শ্রেণী পেশার মানুষের কাছে, ধৈর্য ধরুন, ধৈর্য ধরে দেখুন একটা সুন্দর দেশ গড়া যায় কি না। একটা মানুষ কিন্তু এককভাবে, একটা সরকার কিন্তু এককভাবে করতে পারে না। যদি সরকার এককভাবে করতে পারতো তাহলে অনেকেই পারত, তাহলে এভাবে ক্ষমতার পালাবদল কিন্তু ঘটতো না। এত শক্তিশালী সরকারকে ছাত্র আন্দোলনের মুখে সরে যেতে হতো না তার সমস্ত কিছুকে ফেলে। তার মানে হচ্ছে একটা বিশাল শক্তি, এবং মানুষ মনে করে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে একটি দেশ চলবে যেখানে বৈষম্য থাকবে না, প্রকট নয়। অর্থাৎ যে যার যোগ্যতা অনুসারে সব কাজের সুবিধা পাবে, যদি সে করতে চায়, যদি সে বলতে চায়, যদি সে কোথাও যেতে চায়, অর্থাৎ সে নির্বিঘ্ন হবে তার জীবন। তার ভাগ যে বেসিক 5টা নিডস আমাদেরকে আছে এবং যেটা সংবিধানে সংরক্ষণ করা হয়েছে, সেগুলো সকলের হবে। সকলে হয়তো 5তলা 10তলা দালানে থাকবে না, অথবা বিদেশে ঘুরতে যাবে না, কিন্তু সে তার ক্ষুধায় খাবার পাবে, তার বাচ্চাটির চিকিৎসা হবে, শিক্ষা হবে, তার মাথার উপর একটি ছাদ থাকবে, সে তার পরনের কাপড় পাবে, এটুকু নিশ্চিত হবে। এবং সে যখন কোনো ব্যাংকে লোন নিতে যাবে কোনো কিছু করার জন্য, একটি বেকার ছেলে যে লেখাপড়া শেষ করে কোনো কিছু করতে চাইছে, সে যেন সহজেই লোনটা পায়, নিয়মের মধ্যে দিয়েই পাবে। তার জন্য যেন দলীয় পরিচয় তাকে বহন করতে না হয়, তার জন্য তাকে যেন ঘুষের টাকা গুনতে না হয়। যে কোনো প্রতিষ্ঠানের দ্বার হোক সবার জন্য অবারিত, এবং তথ্য প্রবাহের দ্বারও হোক সবার জন্য অবারিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই 50তম পর্বে যারা আমার সঙ্গে আছেন সকলকে আবারও আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, আমার সঙ্গে এই দীর্ঘ পথ চলার জন্য। আবার দেখা হবে আরও একটি কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।